অলি আহমদের ব্যাপারটা হলো যে আমাদের এখানে যারা রাজনীতি করেন তারা তো আজীবন রাজনীতিতে থাকতে চান। তাদের তো কোনো অবসর নাই, অবসরে যাওয়ার ব্যাপার নাই এবং সবসময়ই কিছু পেতে চান। তো অলি আহমদ তো একসময় বিএনপির নেতা ছিলেন, মন্ত্রী ছিলেন, জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। উনি তো মুক্তিযুদ্ধের সময়ও জেড ফোর্সের ব্রিগেড মেজর ছিলেন। পরবর্তীতে উনি খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী তখনও উনি মন্ত্রী ছিলেন। কিন্তু শেষের দিকে ওই ১/১১ সময়ের থেকে আবার তার আগেই ওই লাস্ট যে বিএনপি গভর্নমেন্টটা ছিল ওই সময়ে তিনি সুবিধা করতে পারেন নাই, সম্ভবত মন্ত্রিসভায় ছিলেন না। তো তার তো একটা রাগ আছে, কারণ তিনি তো অনেক সময় বলতেন যে জিয়াউর রহমানের পরে বিএনপিতে তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী হওয়ার সবচেয়ে উপযুক্ত লোক। তো তিনি ক্ষুব্ধ হয়ে বিএনপি সম্পর্কে অনেক উল্টাপাল্টা কথা বলেছেন। এমনও কথা বলেছেন যে একেবারে সরাসরি ইঙ্গিত করে, মা যদি খারাপ হয় তাহলে তো ছেলেও খারাপ হবে, এবং বদমাস শব্দটাও ব্যবহার করেছেন। ওইভাবে হেডিং হয়েছে পত্রিকায়। তো তার তো আর বিএনপিতে জায়গা থাকার কথা না, কিন্তু উনি রাজনীতিতে প্রাসঙ্গিক থাকতে চান। তো থাকতে হলে কি হবে, যে একটা দল, যেই দলটার উনার দৃষ্টিতে মনে হয় যে রাইজিং ভবিষ্যৎ আছে, সেই হিসাবে তিনি দেখলেন যে জামাতের পক্ষপুটে আশ্রয় নিলে কিছু আশা আছে। সেই জন্য তিনি জামাতে গেছেন। এবং যেহেতু তিনি মুক্তিযুদ্ধের সময় তার একটা ভূমিকা ছিল, মুক্তিযোদ্ধা, এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যারা একদম প্রথম দিন থেকে মুক্তিযুদ্ধের অংশ নিয়েছেন, তিনি তাদের একজন। তো জামাত তো তাকে পেয়ে এখন জামাত বলতে পারে যে আরে আমাদের দলে তো মুক্তিযোদ্ধাও আছে, তা আমাদেরকে মুক্তিযুদ্ধ বিরোধী তো বলা যাবে না, যে অলি আহমদের মতন একজন ভেটারান ফ্রিডম ফাইটার যদি আমাদের দলে থাকে। আর তাকে তারা রাষ্ট্রপতি ক্যান্ডিডেট করেছে। এখন ধরেন বিএনপির পার্লামেন্টে 2/3-এরও বেশি মেজরিটি, তারপর তাদের পার্টনাররা আছে বিএনপির, হ্যাঁ, সব মিলিয়ে তো অনেক। তো অলি আহমদের তো জেতার কোনো সম্ভাবনাই নাই, নিকটতম সম্ভাবনা, দূরবর্তী সম্ভাবনাও আমি দেখি না। তারপরে উনি ক্যান্ডিডেট হয়েছেন কেন, বা তাকে করা হলো কেন? করা হচ্ছে এজন্যই, আমি জানি না, আমার মনে হয় যে এখানে একটা ইগোর ব্যাপার আছে। এটা জামাতে ইসলামের ইগো হইতে পারে, ব্যক্তিগতভাবে অলি আহমদেরও ইগো হইতে পারে। জামাত কিন্তু তাদের যে প্রধান নেতা যারা, তাদের কাউকে কিন্তু ক্যান্ডিডেট করে নাই। উনি জামাতে যোগ দিলেও কিন্তু জামাতে ইসলামীর সাংগঠনিকভাবে তিনি বহিরাগত, তো তাকে ক্যান্ডিডেট করেছে। এখন জেতার সম্ভাবনাও নাই। তাদের প্রশ্ন হলো যে কেন তাহলে এই মকারিটা, একটা প্রতিদ্বন্দ্বিতাই যদি না হয় তাহলে কেন, বিশেষ করে রাষ্ট্রপতির মতন একটা জায়গায়। তো আমাদের মতন একটা দেশে যেখানে রাষ্ট্রপতির ক্ষমতা নেই, খুবই কম ক্ষমতা, নাই বললেই চলে, রাষ্ট্রপতির ভূমিকাটা হচ্ছে অনেকটা অভিভাবক সুলভ। এবং দেশে যখন কখনো বড় রকমের কোনো সংকট হয়, তখন রাষ্ট্রপতি একটা ভূমিকা পালন করতে পারেন যদি তার সেই সদিচ্ছা থাকে এবং সেই ব্যক্তিত্ব থাকে, সেরকম লোক হলে হয় আর কি। এখন এই অভিভাবক যিনি হবেন, সেই পদে যিনি যাবেন, এই ব্যাপারে আমার মতে একটা জাতীয় ঐকমত্য থাকা দরকার, যে রাষ্ট্রপতি কে হবেন, এখানে সরকারি দল, বিরোধী দল সবাই মিলেমিশে একজন ক্যান্ডিডেট দিলে এটা হচ্ছে আইডিয়াল। তাহলে সরকারি দল বিরোধী দল মিলে দেয়, তার মানে দাঁড়াচ্ছে যে কোনো দলের ক্যান্ডিডেট তো তখন হতে পারবে না, দলের ক্যান্ডিডেট না, হতে পারবে না, হ্যাঁ হতে পারবে না। বাট এর আগে এইটা একটা আছে যে দলের বাইরে থেকে কাউকে করা। তো
তো এইটা বিএনপির বিবেচনায় আছে কিনা আমি জানি না। 13 তারিখে সবটা স্পষ্ট হয়ে যাবে। আর যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হন, তিনি তো দলের লোক। না, বিবেচনায় নাই সে তো বোঝা যাচ্ছে, এরকম কোনো চর্চা তো নাই। না, ওই যে বললাম আমি, ধোঁয়াশা একটা থেকে থাকে, সারপ্রাইজ শাহাবুদ্দিন চুপ্পু। আমাদের তো প্রেসিডেন্স আছে, নোবডি কুড ইমাজিন যে তিনি রাষ্ট্রপতি, তার নাম প্রস্তাব করবে। তো যেহেতু তখন সংসদে ভার্চুয়ালি কোনো বিরোধী দল ছিল না, সুতরাং তিনি হয়ে গেছে। তো এখন ধরে নিলাম তর্কের খাতিরে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী। এখন তিনি দলের লোক, তো ন্যাচারালি আমাদের এখানে একটা কনভেনশন আছে যে রাষ্ট্রপতি হলে তিনি আর দল থেকে ইস্তফা দেন, দলে থাকেন না। কিন্তু মানসিকভাবে তো দলের সঙ্গেই থাকেন, আমরা দেখেছি এটা। আমরা অতীতে দেখেছি, জিল্লুর রহমানকে দেখেছি, আব্দুল হামিদকে দেখেছি, তাই না? তো ইয়াজউদ্দিন আহমদ দলের লোক ছিলেন না, তারপরেও তিনি মানে বিএনপির সঙ্গেই নিজেকে অ্যালাইন করে ফেলেছেন। দল কিন্তু যারা রাষ্ট্রপতি বানায় তারাও চায় যে তিনি আমাদের দলের হয়ে কথাবার্তা বলুন। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা আছে, পরিচিতি আছে একজন ভদ্রলোক হিসাবে। আমাদের রাজনীতিতে কিন্তু ভদ্রলোকের সংখ্যা খুব কম। যে গুটি কয়েক আছেন টিম টিম করে জ্বলছেন, তাদের একজন হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন এটা নিয়ে কিন্তু ট্রেজারি বেঞ্চ, অপোজিশন বেঞ্চের নেতাদের মধ্যে একটা সংলাপ হতে পারত যে আমাদের এই ক্যান্ডিডেট আপনারা সমর্থন করুন। তো একজন ভদ্রলোকের তো সমর্থনের প্রতি তো সমর্থন থাকতেই পারে, তাই না? এবং দলের মধ্য থেকে যদি অন্য তাকে করা হয়, তার চাইতে বেটার অপশন আর কি হইতে পারে? আর জামাতে ইসলামী এই প্রস্তাবে রাজি কি হবে না, এটা হচ্ছে পরের ব্যাপার। আমার কথা হচ্ছে যে এই আলোচনাটা হয়েছে কিনা ভেতরে ভেতরে। যদি হতো তাহলে আমরা নির্বাচনটা অ্যাভয়েড করতে পারতাম। এটা হয়নি, জানতাম। হ্যাঁ, তো হলে তো এটা অ্যাভয়েড করতে পারতাম। এখন যদি বিএনপি মনে করে যে আমাদের যে সংখ্যা আছে সংসদে, সংখ্যার জোরে তো আমরা যা খুশি তা করতে পারি, তো এইটাও একটা ইগোর ব্যাপার। আপনার খেয়াল আছে কিনা যে এবার 91 সালের সংসদে যখন আব্দুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতি নির্বাচিত হলেন, তখন তাকে জামাতে ইসলামী সমর্থন দিয়েছিল। তারপরে তখন মহিলা সদস্য, নারী কোটায় যারা আসতেন, তারাও কিন্তু এখনকার মতন ওই যে সংখ্যানুপাতে দলগুলোর মধ্যে ভাগ হতেন না, মানে সংখ্যাগুরু দল সব নিয়ে নিতেন। সেখানে বিরোধী দল আওয়ামী লীগের কোনো ক্যান্ডিডেটের জেতার সম্ভাবনা ছিল না। তারপরেও কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে প্রার্থী করা হলো বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে। জেতার সম্ভাবনা ছিল না, তারপরেও করা হলো। এবং তিনি জামাতে ইসলামীর ব্লেসিংস নেওয়ার জন্য গোলাম আজমের সাথে বাড়িতে গেলেন, বৈঠক করলেন, তাতে কাজ হয় নাই। তো এটাও একটা ইগোর লড়াই যে আমি হারবো কিন্তু আমি যেতে দেব না, একলা মানে ফাঁকা মাঠে গোল দিতে দেব না, হেরে যাওয়া সত্ত্বেও। তার মানে হচ্ছে রাষ্ট্রপতির পদটার প্রতি যে সৌজন্য, যে সম্মানটা দলমতের ঊর্ধ্বে উঠে দেখানোর দরকার, সেটা নেই। তো এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ওই যে বিরোধী দলের সব কিছুতে বিরোধিতা করা, আর একটা হচ্ছে মানে দলীয় দলের বাইরেও একটা সর্বজন শ্রদ্ধেয় বা সর্বজন গ্রাহ্য সেই ধরনের ব্যক্তিত্ব, সেই ধরনের ব্যক্তি সেরকম খুঁজে পাওয়া। তো এই কালচারটা একসময় ভারতে ছিল, দীর্ঘদিন ছিল, যেটা পরবর্তীতে আর থাকে নাই। এখন তো দলের লোকই হয় রাষ্ট্রপতি সেখানে, আগে কিন্তু এরকম ছিল না। এপিজে আবুল কালাম আজাদ পর্যন্ত আমি বলতে পারি যে দলের বাইরের লোক, এবং তাকে নিয়ে কোনো বিতর্ক হয়নি। আমাদের এখানেও এটা হতে পারত, কিন্তু এটা হলো না। তো এইটা একটু পীড়া দেয় আমাকে।